কাল থেকে একাধিক চ্যানেলে মোহাম্মদ ইউনেস এবং চায়নার মধ্যে যে মিটিং হয়েছে সেই মিটিং নিয়ে খবর আমি দেখছি। কিন্তু বিশ্বাস করুন, এই চায়না এবং বাংলাদেশের এই মিটিং এর পাল্টা ব্লু প্রিন্ট ভারতবর্ষ কিন্তু অলরেডি করে ফেলেছে। কালকে শ্রীলঙ্কার পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়েছে। সেখানে তারা বলেছেন নরেন্দ্র মোদী এপ্রিলে শ্রীলঙ্কায় যাবেন, কিন্তু কেন যাবেন এই নিয়ে কিন্তু তারা এখনো সরকারি কোনো ঘোষণা করেনি। কিন্তু কালকে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরে যাবেন এবং এই প্রথমবারের জন্য, ইতিহাসে প্রথমবারের জন্য শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে একটি ডিফেন্স সামরিক চুক্তি হবে, যা নিঃসন্দেহে ঐতিহাসিক। এর আগে শ্রীলঙ্কার সাথে ভারতবর্ষের এই ধরনের সামরিক শক্তি এবং সামরিক চুক্তি আদান প্রদান কিন্তু হয়নি। কেন হঠাৎ করে ভারতবর্ষ শ্রীলঙ্কাকে বেছে নিল, এমনকি শ্রীলঙ্কার সরকারই বা কেন ভারতবর্ষের উপর ডিপেন্ডেন্সি দেখালো, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কালকে ভারতবর্ষের বিদেশ সচিব কি জানিয়েছেন? কালকে ভারতবর্ষের বিদেশ সচিব জানিয়েছেন ফার্স্ট এভার ডিফেন্স প্যাক্ট সাইন করা হবে শ্রীলঙ্কা এবং নরেন্দ্র মোদীর এই সফরের সময় ভারতের সঙ্গে। তিনি বলেছেন 3 থেকে 4 এপ্রিল এই সময়টার মধ্যে শ্রীলঙ্কায় যাবেন নরেন্দ্র মোদী। 3 তারিখ আপনারা অনেকেই জানেন থাইল্যান্ডে থাকবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেখানে বিমস্টেক সম্মেলন হবে। সেই বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ প্রথম থেকে চেয়েছিল যদি নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনেসের সঙ্গে একটি বৈঠক করানো যায়, কিন্তু সে বৈঠক এখনো অবধি হবে না এরকমই জানিয়ে দিয়েছে ভারত সরকার। কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয় হলো নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে মিটিং না করে শ্রীলঙ্কায় যাবেন ঠিক পরের দিন। এমনকি শ্রীলঙ্কায় শুধু যাবেন না, শ্রীলঙ্কার সঙ্গে একটি সামরিক চুক্তি করবেন, যা শ্রীলঙ্কা এবং ভারতের যে ইতিহাস সেই ইতিহাসে কিন্তু এর আগে কখনো হয়নি। আপনারা যদি দেখেন বর্তমানে শ্রীলঙ্কার যে সরকার চলছে, সেই একেডি সরকারের প্রেসিডেন্ট একেডি তিনি কিন্তু প্রথম থেকেই ভারত বিরোধিতা নিয়ে ক্ষমতায় বসেছিলেন। সেই ভারত বিরোধিতার নির্দিষ্ট কিন্তু কারণ ছিল, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো সেই ভারত বিরোধিতাকে সম্পূর্ণভাবে ভারতের বন্ধু একটা জায়গায় নিয়ে আসা, এটাই কিন্তু ভারতবর্ষের ডিপ্লোম্যাসির অন্যতম বড় সাফল্য। আপনি যদি নেপাল দেখেন, নেপালের যিনি এই বর্তমানে রাজত্ব করছেন সেই কেপি শর্মা দায়িত্ব নিয়ে চায়নায় চলে গেছিলেন। এমনকি মালদ্বীপসের যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি দায়িত্ব নিয়ে তুর্কি, চায়না প্রথম এসব জায়গায় চলে গেছিলেন। কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অফিসিয়ালি কালকে জানিয়েছেন তিনি প্রথমবারের জন্য প্রথম কোনো বিদেশি রাষ্ট্রনায়ককে হোস্ট করছেন এবং সেটি হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দায়িত্ব নেওয়ার পর তিনি কিন্তু ভারত সফরেও এসেছিলেন। অর্থাৎ সব মিলিয়ে চায়নার যে আগ্রাসী মনোভাব, সেই আগ্রাসী মনোভাবের পাল্টা চ্যালেঞ্জ শ্রীলঙ্কার পক্ষ থেকে এলো, এবং যা ভারতবর্ষ সঠিকভাবে বিষয়টাকে অ্যাকসেপ্ট করলো। অর্থাৎ মোহাম্মদ ইউনেসের কাছে যদি চায়না থাকে, ভারতবর্ষ মোহাম্মদ ইউনেসের বিকল্প হিসাবে শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ লং টার্ম ডিল করতে শুরু করলো, যার ফলে ভারত মহাসাগরের কন্ট্রোল ভারতের কাছেই কিন্তু থাকবে। অর্থাৎ এই ভারত মহাসাগরের কন্ট্রোল নিয়ে চায়না এর আগে একাধিক ফন্দি এঁটেছিল, শ্রীলঙ্কাকে ঋণের ফাঁদে পাঠিয়ে দেশটিকে দেউলিয়া করে দিয়েছিল। ভারতবর্ষ কিন্তু ঠিক এই মুহূর্তে নতুন সরকারের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে পুরো জিওপলিটিক্যাল সারফেসটাই ভারত মহাসাগরে এক নিমেষে এক ঝটকায় বদলে দিল বলাই চলে। শ্রীলঙ্কার এই প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে খুব সুন্দর একটি কথা বলেছিলেন। প্রথমে তিনি বলেছিলেন শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে তিনি ভারতের বিপক্ষে কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবেন না। আর এই পার্টিকুলারলি মনোভাবটাই ভারত সরকার কিন্তু বুঝেছে, এবং ভারত সরকার এই মুহূর্তে একটি ডিফেন্স কোঅপারেশন মৌ শ্রীলঙ্কার সঙ্গে সাইন করছেন। এর ফলে কি হবে, ভারত সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল বেনিফিট এবং মিউচুয়াল ট্রাস্ট এই ডিফেন্স ডিলে বাড়বে। শ্রীলঙ্কার যখন প্রয়োজন হবে ভারতবর্ষের সামরিক শক্তিকে তারা ব্যবহার করতে পারবে। কোনো অস্ত্র, সাবমেরিন, জেট যেরকম প্রয়োজন হবে শ্রীলঙ্কাকে ভারত সরকার সব কিছু দিয়ে দেবে, এবং এই জন্য কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ খরচ শ্রীলঙ্কা সরকারকে করতে হবে না। এই শ্রীলঙ্কাকে কাজে লাগিয়ে দিনের পর দিন চীনারা কিন্তু ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 2 বছর আগে ফেরা যাওয়া যাক, অনেকটা আগে আপনাকে যেতে হবে না, 2 বছর আগে আপনি ফিরে যান। শ্রীলঙ্কার যে হাম্বানটোটা যে বন্দর আছে, চাইনিজ এই বিভিন্ন সরকারগুলো তারা কি করেছে, এই শ্রীলঙ্কাকে ডেপ ট্র্যাপে ফাঁসিয়ে, ঋণের ফাঁদে ফাঁসিয়ে হাম্বানটোটা বন্দরের লিজ 99 বছরের জন্য নিয়ে নেয় 2022 সালে,
জানিয়ে শ্রীলঙ্কা কিন্তু উত্তাল হয়ে গেছিল। এবং ওই হাম্বানটোটা বন্দর শুধু তারা নিয়েছে সেটা নয়, তারা চাইনিজ স্যাটেলাইট ট্র্যাকিং শিপ ইয়ান ওয়াংকে ওখানে ডিপ্লয় করে দিয়েছে। কেন ডিপ্লয় করেছে? পরবর্তীকালে ভারতের বিজ্ঞানীরা দেখেছেন আসলে ওই স্যাটেলাইট ট্র্যাকিং শিপ ভারতের উপর নজরদারি করার জন্য শ্রীলঙ্কার রেখে দিয়েছিল চায়না। অর্থাৎ শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে তারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। তা কিন্তু শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বুঝেই এই কথাটি বলেছেন যে আমি কোনোভাবেই শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেব না। শুধু 2022 নয়, 2023 সালে ফিরুন। 2023 সালের কলম্বা পোর্টে, এই কলম্বোতে হঠাৎ করে এটি চাইনিজ শিপ এসে দাঁড়িয়ে যায়। অনেকে অনেক রকম প্রশ্নচিহ্ন তুলেছিলেন। পরে জানা যায় কলম্বোতে সেদিন যে জাহাজ চীনারা ডিপ্লয় করেছিল সেই জাহাজের লক্ষ্যটাই ছিল ভারতের উপর নজরদারি করা। অর্থাৎ ভারত মহাসাগরে কার শক্তি বৃদ্ধি থাকবে তা নিয়ে প্রথম থেকে শ্রীলঙ্কাকে কাজে লাগিয়ে চীনারা প্রেসার তৈরি করার চেষ্টা করেছে ভারতের উপর। এবং আজকে আলটিমেটলি যদি দেখা যায় তাহলে ভারতের ধুরন্ধর মস্তিষ্কে সেই শ্রীলঙ্কায় হারানো জায়গা কিন্তু ভারত সরকার ফিরে পেল। এই যে বর্তমান শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট, আপনি যদি দেখেন জেভিপি পার্টি, এই প্রেসিডেন্ট কিন্তু প্রথম থেকেই ভারত বিরোধিতায় মগ্ন ছিল। ইতিহাসে একটু ফিরে যান, 1987 সাল থেকে 1990 সালে এই সময়টায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ইন্ডিয়ান পিস কিপিং ফোর্সকে কিন্তু শ্রীলঙ্কায় ডিপ্লয় করেছিলেন। শ্রীলঙ্কায় প্রধানত দুটো ধর্মাবলম্বী মানুষকে দেখা গেছিল। এক নম্বর তামিল জাতি, অন্য যারা ছিলেন তারা হলো বৌদ্ধিস্ট। তামিলরা ভেবেছিলেন রাজীব গান্ধী শ্রীলঙ্কার তামিলদের উপর অত্যাচার করার জন্য এবং ওদের যে অধিকার তা খর্ব করার জন্য পিস কিপিং ফোর্সকে ডিপ্লয় করেছে। বৌদ্ধিস্টরা ভেবেছিলেন যারা আসলে ইন্ডিয়া হলো বিদেশি শক্তি, তারা কোনোভাবে শ্রীলঙ্কাকে ডমিনেট করতে চাইছে। ফলে তীব্র ভারত বিরোধী একটা আন্দোলন কিন্তু সে সময় থেকে শুরু হয়েছিল। পরবর্তীকালে রাজীব গান্ধীকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় এবং তিনি মারা যান। তার পিছনে কিন্তু এই শ্রীলঙ্কার এই মুভমেন্টও কারণ হিসাবে আমাদের সামনে উঠে আসে। তবে 1987 সালের পরে 1990 এর পরবর্তী সময় থেকেও শ্রীলঙ্কায় কিন্তু ভারত বিরোধী আবেগ বর্তমান ছিল এবং যে পার্টি এটা বর্তমানে বাঁচিয়ে রেখেছিল সেই পার্টি হলো জেভিপি, যারা শ্রীলঙ্কার মার্ক্সবাদী পার্টি, যারা এখন ক্ষমতায় আছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো তারা ভারত বিরোধিতা করে ক্ষমতায় এলেও এখন তারা ভারতের অন্যতম প্রিয় বন্ধু হয়ে গেছে। কারণটা কি? কারণটা আপনাকে ফিরে গেলে আপনাকে বুঝতে হবে 2024 সালে তখন জেভিপি পার্টির যিনি বর্তমান প্রেসিডেন্ট অরুণা কুমারা প্রেসিডেন্ট হননি। ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাকে প্রেসিডেন্ট হওয়ার আগে দিল্লিতে আমন্ত্রণ জানান। এই দিল্লিতে আমন্ত্রণ জানানোর সময় তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় ভারত তোমাদের শত্রু নয়, অন্তত চায়না যেভাবে তোমাদের দিনের পর দিন ফাঁসিয়েছে ভারতের এই ধরনের কোনো মনোবৃত্তি নেই, কোনো মনস্কামনা নেই এবং তারা তোমাদেরকে মানে ফাঁসাতেও চায় না। ফাঁসানোর যদি একটা তথ্য আপনাদের দিই, বর্তমানে যদি দেখেন এই শ্রীলঙ্কা সরকারের ঋণের পরিমাণ $47 বিলিয়ন এবং এর 50%ই তারা চীনের থেকে নিয়েছে। ফলে আজ হোক বা কাল চীন কিন্তু এই শ্রীলঙ্কাকে ফের একবার আক্রমণের মুখোমুখি দাঁড় করাবে। সেই জায়গা থেকে ভারতের বিদেশমন্ত্রী তার ধুরন্ধর চালে শ্রীলঙ্কাকে বুঝিয়েছেন চীন তোমাদের যেভাবে গিলে খেতে চাইছে ভারতের সেই ইচ্ছা নেই, এমনকি চীনা আগ্রাসন থেকে তোমাদেরকে বের করার জন্য ভারতবর্ষ তোমাদের সহায়তা করবে। চীন সরকারের উপর শ্রীলঙ্কা সরকার কিন্তু সামরিক ক্ষেত্রেও নির্ভরশীলতা দেখিয়েছিল, কিন্তু বর্তমানে যেভাবে চীন শ্রীলঙ্কাকে ধ্বংস করার দিকে নিয়ে গেছে তাই এখন শ্রীলঙ্কার মানুষরাও কিন্তু চীনের উপর আর ভরসা রাখতে পারছেন না। ফলে যে সরকার ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসেছিল সেই সরকারই ভারতের সঙ্গে এখন ঐতিহাসিক একটি চুক্তি করতে চলেছে, সামরিক শক্তির আদান প্রদান, ডিফেন্স চুক্তি, ডিফেন্স প্যাক্ট সাইন। নিঃসন্দেহে শ্রীলঙ্কা এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তা কিন্তু এক নিমেষে অনেকটা বদলে গেল। পাশাপাশি আপনারা যদি দেখেন জয়শঙ্করের ধুরন্ধর চালের পাশাপাশি এই চালের ফলে আলটিমেটলি সাউথ এশিয়ায় যে চায়নার ডমিনেশন হানিমুন পিরিয়ড তা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ যতই মোহাম্মদ ইউনূসকে জায়গা দিয়ে চায়না বাড়াবাড়ি করার চেষ্টা করুক, ভারত কিন্তু পাল্টা চ্যালেঞ্জটা অন্তত ভারত মহাসাগরে করে দিল কাল, যেখানে তারা চায়নাকে সরিয়ে রেখে শ্রীলঙ্কাতে নিজেদের পাকাপাকিভাবে একটা জায়গা করে নিল। এবার দেখুন মোহাম্মদ ইউনূস আজকে আছে কালকে থাকবেন না। কালকে বাংলাদেশে যে সরকার আসবে তারা চায়নার দিকে যাবেন কি যাবেন না এখন এই প্রশ্ন অবান্তর।
কিন্তু যেটা আসল কথা হলো সেটা হলো এই শ্রীলঙ্কার উপর থেকে চায়নার আগ্রাসন ক্রমেই শেষ করে দিল ভারতবর্ষ। নিঃসন্দেহে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের ধুরন্ধর চাল এর পিছনে জড়িয়ে আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, তোমাদের কাছে যদি বাংলাদেশের মধ্যে মৌলবাদী শক্তি থাকে, আমাদের কাছে শ্রীলঙ্কার মতো ভালো বন্ধু আছে, যারা তোমাদের এই বন্দরকে কাজে লাগিয়ে ভারতের প্রতি কড়া নজরদারি ম্যান মার্কিং করার চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিতে পারে। অর্থাৎ সব মিলিয়ে জিওপলিটিক্যাল খেলা অন্তত ভারত মহাসাগরে জমে গেছে। এই নিয়ে অসংখ্য আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও পরবর্তীকালে নিঃসন্দেহে বানাবো। তবে বিমস্টেক সম্মেলন যা 3 তারিখ থাইল্যান্ডে হচ্ছে, আপাতত গোটা বিশ্বের নজরও কিন্তু সেদিকে থাকবে, কারণ সেই পার্টিকুলার সম্মেলনে ভারত মহাসাগর, ইন্ডিয়ান স্পেসিফিক ওশিয়ানের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু সেদিন নেবে ভারতবর্ষ। আপনারা কিভাবে দেখছেন এই চুক্তি, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।